সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কোমর ব্যথা খুব কমন একটি সমস্যা। আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা এই সমস্যায় ভুগছেন, এবং এই সমস্যা এত তীব্র হয় অনেক ক্ষেত্রে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা পর্যন্ত ব্যাহত হতে পারে। বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হয়ে এই কোমর ব্যথায় ভুগতে পারেন। দর্শক, কোমর ব্যথা সম্পর্কে অনেকের অনেক জিজ্ঞাসা আছে, অনেকেই সমাধান চান। যারা সমাধান চাচ্ছেন তাদের জন্য আজ সুখবর নিয়ে এসেছি। দর্শক, আজ আমরা কথা বলবো কোমর ব্যথা নিয়ে, তার কারণ এবং প্রতিকার নিয়ে। আমন্ত্রণ জানাই ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে, এবং আমাদের আজকের এপিসোড 93তম এপিসোড। দর্শক, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু কোমর ব্যথার কারণ এবং প্রতিকার। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আছেন। দর্শক, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার, এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমডিএ রিউমাটোলজি, EULAR সার্টিফাইড কোর্স ইন রিউমাটোলজি, সুইজারল্যান্ড, মেম্বার, আমেরিকান কলেজ মেডিসিন অ্যান্ড আর্থ্রাইটিস স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। স্যার, কেমন আছেন? স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। স্যার, আনমিউট করে নিলে শুনতে পাবো। ধন্যবাদ স্যার। জি, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। স্যার, আমরা অত্যন্ত আনন্দিত এবং স্যার কৃতজ্ঞ আমাদের মাঝে আপনাকে পেয়ে। স্যার, আমাদের এই আয়োজন সমৃদ্ধ হয়েছে স্যার আপনার উপস্থিতিতে, এবং আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্যার। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, রাজ টিভিকে এবং যারা স্পন্সর করেছে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আবারও। আমি একটু দর্শকদের বলি, দর্শক, আমরা আজ কথা বলবো কোমর ব্যথার কারণ এবং প্রতিকার নিয়ে। আপনাদের এই সংক্রান্ত কোনো কিছু জেনে নেওয়ার থাকলে কিংবা কোনো সমস্যার কথা আমাদের জানানোর প্রয়োজন মনে করলে আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং সমস্যার কথা বিস্তারিত লিখে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তিনি আপনাদের সমাধান দিবেন। আমাদের আজকের এই আয়োজনটি বাংলাদেশ হিউম্যাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত। আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিস ইউপাসিস। আমরা কথা বলবো কোমর ব্যথার কারণ এবং প্রতিকার নিয়ে। আমি চলে যাই এই প্রসঙ্গে। আর স্যারের কাছে আমি একটু প্রথমেই জেনে নিবো স্যার, কোমর ব্যথা খুব কমন একটি সমস্যা। নিশ্চয়ই এই কোমর ব্যথা নিয়ে আসছেন স্যার প্রচুর রোগী আপনার কাছে। আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটু জানতে চাই, কোমর ব্যথা নিয়ে যারা আসছেন তাদের ক্ষেত্রে আসলে কমন কি কি কারণ দেখছেন স্যার? কি কি কারণে এই কোমর ব্যথাটা হচ্ছে মূলত? ধন্যবাদ। কোমর ব্যথা আমাদের সমাজে শুধু নয়, সারা বিশ্বে একটি কমন সমস্যা। এবং বিভিন্ন গবেষণায় দেখা যায় যে মানুষ, বিশেষ করে প্রাপ্তবয়স্ক মানুষের 84% লোক জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথা রোগে ভোগেন। তো সুতরাং এটি খুব কমন সমস্যা। এবং এটা যে প্রিভ্যালেন্স, মানে সমাজে এটা কোন মাত্রায় থাকে, সাধারণত দেখা যায় যে 1 মাসের মধ্যে কোমর ব্যথা আছে এরকম সংখ্যা প্রায় 25%। তার মানে 1/4 অ্যাডাল্ট পপুলেশন যাদের কোনো না কোনো ভাবে কোমর ব্যথা আছে বিভিন্ন সমাজে। তো সুতরাং এটা অনেক কমন একটি সমস্যা। কিন্তু এই সমস্যাগুলোর আহ, মূল কারণ কিন্তু সব ক্ষেত্রে একরকম নয়। আহ আমাদের সবচাইতে বেশি যে কারণগুলো, সেই কারণগুলো মারাত্মক কোনো কারণ নয়। সাধারণত দেখা যায় যে আমাদের চলাফেরার পথে বিভিন্ন কাজের মাঝে আমরা বিভিন্ন সময় কোমর ব্যথা অনুভব করি। অনেক সময় দেখা যায় যে কোনো অনেক রুগী আসছেন যে আমি হঠাৎ করে কোনো কিছু উঠাতে গিয়ে কোমরে একটা শব্দ হলো বা টান লাগলো, তারপর থেকে আর আমি কোমর নাড়াতে পারতেছি না। এই ধরনের এটাকে বলে স্ট্রেইন, আমাদের নাম্বার স্পেন। এই এই ধরনের রোগী কিন্তু অনেক আমরা পাই। এটা অনেক কমন একটা সমস্যা। এরপরে দেখা যায় যে যারা দীর্ঘক্ষণ অফিস জব করছেন, পিসিতে জব করছেন, এই ধরনের মানুষ অনেক সময় দেখা যায় যে ওনারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রফেশনাল গ্রুপ যারা নিচে বসে কাজ করেন, এছাড়া বিভিন্ন গার্মেন্টস এ কাজ করেন অথবা কৃষি ক্ষেত্রে কাজ করেন, এই ধরনের গ্রুপের ক্ষেত্রেও কিন্তু খুব কমনলি আমাদের কাছে কোমর ব্যথা নিয়ে আসেন। এছাড়া যারা কিচেন ওয়ার্ক করেন, বিভিন্ন মহিলা যারা ঘর বাড়িতে রান্নাঘরে কাজ করেন, ওনাদের ক্ষেত্রেও কিন্তু কমনলি আমরা কোমর ব্যথা পাই।
তো সুতরাং এই ব্যথাগুলো মূলত আমরা মেকানিক্যাল পেইন বলি, অথবা বিভিন্ন স্ট্রেস জনিত পুশিং পুলিং ওয়েট লিফটিং এই কারণগুলোতে হয়, রিপিটেটিভ অ্যাক্টিভিটিজ এর জন্য হয়, তারপরে হচ্ছে এক্সেসিভ স্ট্রেস পড়ার কারণে হয় কোনো একটা বিশেষ মাংসপেশি বা লিগামেন্টের উপরে। তো এই কারণটাই বলা যায় যে খুব কমন একটি কারণ কোমর ব্যথা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা জেনে নিলাম দর্শক কোমর ব্যথার কিছু কমন কারণ সম্পর্কে, এবং স্যার বলছিলেন অধিকাংশ ক্ষেত্রেই আসলে মারাত্মক কোনো অসুখ কাজ করে না, এক্ষেত্রে মেকানিক্যাল কিছু কারণে কোমর ব্যথাটা হচ্ছে। স্যার একটু যদি জানতে চাই যে এমন কি কোনো সিরিয়াস কজ আছে স্যার যার কারণে কোমর ব্যথা হতে পারে, যেটা আসলে মেডিকেল অ্যাটেনশন স্যার জরুরি, সেক্ষেত্রে স্যার এরকম দু একটা কিছু সিরিয়াস কজের কথা যদি আমাদের জানাতেন। ধন্যবাদ, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদিও খুব সাধারণ কারণে কোমর ব্যথা আমাদের হয়, সেই কারণগুলো হচ্ছে আমাদের সেই কারণগুলো নিয়েই মানুষ বেশি আসে, কিন্তু একই সাথে আমাদের সতর্ক থাকতে হবে যে কোনো মারাত্মক কারণ আমরা মিস করছি কিনা। কারণ হচ্ছে যদি মারাত্মক কোনো কারণ থাকে, আমি যদি সাথে সাথে ট্রিটমেন্টে না যাই, তাহলে দেখা যাবে যে সেটি আমাদের জীবনের জন্য একটা বড় ঝুঁকির কারণ হতে পারে। যেমন যদি বলি, অনেক ক্ষেত্রে আমাদের মেরুদণ্ডে আহ, কখনো কখনো ক্যান্সারের মেটাস্টেসিস হতে পারে। মেটাস্টেসিস মিন্স হচ্ছে হয়তো আমাদের শরীরের কোনো একটি জায়গায় ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারটি ছড়িয়ে পড়েছে আমাদের কোমরের বিভিন্ন হাড়ের ভিতরে ছড়িয়ে পড়েছে। এটিকে বলে বনি মেটাস্টেসিস। এবং এই ক্যান্সার গুলো সাধারণত দেখা যায় যে আমাদের ব্রেস্ট ক্যান্সার, কিডনি ক্যান্সার, তারপর আমাদের ফুসফুসের যে ক্যান্সার, অনেক সময় প্রোস্টেট ক্যান্সার। তো এই ধরনের ক্যান্সার গুলো দেখা যায়, তারপর কোলনিক ক্যান্সার, এই ক্যান্সার গুলো সহজেই দেখা যায় হাড়ের ভিতরে ছড়িয়ে পড়ে। এবং সেক্ষেত্রে ক্যান্সার নিয়ে আমাদের কিন্তু কোমর ব্যথা হতে পারে। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আহ, আহ, আমাদের মেরুদণ্ডের ভিতরে অনেক সময় টিউবারকুলোসিস বা যক্ষ্মার জীবাণু সেখানে চলে যায়। এবং পটস ডিজিজ একটি অসুখ আছে, যেখানে যক্ষ্মার কারণে কোমরের হাড়গুলো ক্ষয় হয়ে যায় এবং বাঁকা হয়ে যায়। সেটির কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের কোমর ব্যথা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অস্টিওমাইলাইটিস হয়, আহ, আমাদের হাড়ের ভিতরে ইনফেকশন হয়ে যায়, সেটির ক্ষেত্রেও কিন্তু হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের মেরুদণ্ডের ভিতরে যে নার্ভ আছে, সেখানে এপিডুরাল অ্যাবসিস বলে, সেই এপিডুরাল অ্যাবসিসের কারণে কিন্তু কোমর ব্যথা হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিএলআইডি একটি বিশেষ ধরনের রোগ আছে, যখন পিএলআইডির কারণে আমাদের মেরুদণ্ডের যে স্নায়ু আছে, সেই স্নায়ুর উপরে মারাত্মক প্রেশার তৈরি করলে তখন কিন্তু তীব্র মাত্রার কোমর ব্যথা হতে পারে। এছাড়া বিভিন্ন ট্রমাটিক কারণ আছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অথবা পড়ে গিয়ে, অথবা কোনো কিছুর আঘাতজনিত কারণে আহ, এমন ভাবে হাড় ভেঙে গেল যে আমাদের মেরুদণ্ডের বিভিন্ন শিরা বা নার্ভের উপর প্রেসার পড়লো। আসলে এই ধরনের কারণগুলোর ক্ষেত্রে আহ, মারাত্মক ধরনের কারণ আমরা বলি, যেটার কারণে কোমর ব্যথা হতে পারে। সুতরাং কোমর ব্যথা রোগী আসলে আমরা প্রথমে চেষ্টা করি যে মারাত্মক কোনো কারণ আছে কিনা, নাকি সাধারণ কারণ। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইতিহাস হিস্ট্রি নিয়ে আমরা তখন বোঝার চেষ্টা করি, বিভিন্ন ধরনের এক্সামিন করে আমরা দেখি, তারপরে আমরা সেটা আইডেন্টিফাই করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুতরাং দর্শক আসলে মারাত্মক কারণেও কোমর ব্যথা হতে পারে, সুতরাং কোমর ব্যথা নিয়ে আসলে এটা যেমন সহজ কারণেও হতে পারে, অনেক ক্ষেত্রে অনেক গুরুতর রোগেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিব। আর স্যার কোমর ব্যথা সম্পর্কে বিভিন্ন বিষয় জানছি স্যার। হঠাৎ করে যদি কারো কোমর ব্যথা হয়, স্যার তীব্র কোমর ব্যথা হয়, সেক্ষেত্রে স্যার কি করণীয়? আহ রোগীদের জন্য স্যার কি পরামর্শ দিবেন? ধন্যবাদ। হঠাৎ করে কোমর ব্যথা হলে আমাদের প্রথমে আমরা ইতিহাস নিই যে কি কারণে কোমর ব্যথাটা হলো, কি কাজ করতে গিয়ে হলো, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করি। যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমরা অ্যাক্সিডেন্টের কারণে ওখানে কোনো ইনজুরি হয়েছে কিনা সেই বিষয়টি আমরা প্রথমে দেখি। যদি ইনজুরি জনিত হয়, সেটির এক ধরনের ম্যানেজমেন্ট। আবার যদি দেখা যায় যে টান লাগা, বা আমরা বলি যে স্প্রেন, হঠাৎ করে কোনো কিছু, হয়তো ভারী একটি জিনিস উঠাতে গিয়ে, অথবা ভারী জিনিস না হলেও অপ্রস্তুত ভাবে উঠতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের কোমরের যে মাংসপেশি আছে, অথবা কোমরের যে লিগামেন্ট গুলো আছে, সেখানে ছোটখাটো ইনজুরি হয়, টান পড়ে, এটাকে স্প্রেন বলে। তো সেটাই সেটি হয়েও দেখা যায় যে তারপরে আর কোমর কোনোভাবে নাড়াতে পারতেছে না, তীব্র মাত্রার ব্যথা তৈরি হয়। তো এই ধরনের ব্যথা যদি হয়, তখন, যখন টান লাগার জন্য ব্যথা হয়, তখন আমাদের কিছু প্রোটোকল আছে। আসলে আমরা প্রথমত আমরা বলি যে আপনি একটু রেস্টে থাকবেন, এবং কোমরের ভিতরে আপনি আহ, ঠান্ডা অথবা গরম, ঠান্ডা অথবা গরমের সেক দিতে পারেন।
একটু ইমোবিলাইজ থাকা, যে আপনি বেশি হাঁটাহাঁটি করবেন না, ওখানে প্রেশার পড়ে এমন কোনো কাজ করবেন না। কিন্তু একেবারে বেড রিডেন হয়ে থাকতে আমরা নিষেধ করি, যে আপনি স্বাভাবিকভাবে ব্যথামুক্ত ভাবে যতটুকু চলাফেরা করতে পারবেন ততটুকু করবেন। কিন্তু তাতেও যদি না হয়, তখন আমরা বিভিন্ন ধরনের ওষুধে যাই। সেই ওষুধের ভিতরে আছে বিভিন্ন ধরনের এনএসআইড বলি আমরা, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তার ভিতরে কমনলি আমরা আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্লোফেনাক, ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ আছে, সেই ওষুধগুলো আমরা ব্যবহার করি। সাথে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ দিই। আর এর পাশাপাশি মাসেল রিল্যাক্সেন্ট কিছু ওষুধ আছে, যেটা মাসেলকে একটু রিল্যাক্স করে। এই ধরনের দুইটি ওষুধ এবং সাথে কিছু ফিজিক্যাল মেজারের মাধ্যমে আমাদের টানজনিত বা স্ট্রেন জাতীয় যে ব্যথাগুলো থাকে, সেই ব্যথাগুলোর আমরা চিকিৎসা করি। সাধারণত দেখা যায় যে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে এই ব্যথাগুলো ঠিক হয়ে যায়, পুরোপুরি ভালো হয়ে যায়। আর এর পাশাপাশি যদি ইনজুরি জনিত কোনো ব্যথা হয়, তখন অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের ইমেজিং করে দেখতে হয়, এক্স রে অথবা এমআরআই করে আমাদের দেখতে হয় যে আসলে ওখানকার কোনো স্ট্রাকচারে মারাত্মক ক্ষতি হয়েছে কিনা, এর পাশাপাশি ওখানে কোনো ক্ষত তৈরি হয়েছে কিনা, সেগুলো দেখে আমরা পরবর্তীতে সেটার ব্যবস্থা নিই অ্যাকর্ডিংলি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আলোচনার শুরুতে বলছিলেন যে দীর্ঘক্ষণ যারা বসে কাজ করেন তাদের ক্ষেত্রে কোমর ব্যথাটা বেশ কমন। স্যার, আমাদের বর্তমান সমাজের দিকে যদি তাকাই, অধিকাংশ মানুষই স্যার, বিশেষ করে শহরাঞ্চলে যারা বসবাস করছেন, সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন এবং ডেস্ক জব করছেন, এমন মানুষের সংখ্যা কিন্তু প্রচুর স্যার। তো সেক্ষেত্রে যদি একটু জানতে চাই স্যার, তাদের ক্ষেত্রে কি করণীয়? তাদের যদি কোমর ব্যথাটা হয়, চিকিৎসাটা কেমন হয়, চিকিৎসার ধরনটা কেমন স্যার, সেই ব্যাপারে যদি একটু জানাতেন। ধন্যবাদ। আসলে আমাদের মূল বিষয় হচ্ছে যে আহ, ব্যথাটি কেন হলো, কি কারণে। তাহলে যারা দীর্ঘক্ষণ ডেস্ক জব করেন, দীর্ঘক্ষণ বসে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে কোমর ব্যথার অন্যতম কারণ হচ্ছে পজিশন বা আর্গোনমিক ফ্যাক্টর, আমরা বলি আর্গোনমিক্স। তো সেখানে তার মানে আমাদের শরীরটা কোন পজিশনে আছে, এবং কোনো একটি মাংসপেশি বা কোনো একটি রগ বা কোনো একটি বা কোনো কিছুর উপর একটু বেশি মাত্রায় প্রেসার পড়ছে কিনা, অথবা একটি বিশেষ জায়গা বারবার কাজ করছে কিনা, রিপিটেটিভ অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা, সেই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা বলি যে যারা আম, দীর্ঘক্ষণ ডেস্ক জব করেন, সেক্ষেত্রে একটা নন ফার্মাকোলজিক্যাল মিডিয়ান আমরা বলি, যে আপনি টানা বসে না থেকে আপনি 1 ঘন্টা পর পর অ্যাটলিস্ট আপনি একটু দাঁড়িয়ে অথবা একটু শরীরের মুভমেন্ট করে সেটি আপনি করতে পারেন। যাদের ব্যথা হবে শুধু তাদের জন্য, সবার জন্য নয়। আম, আর হচ্ছে আপনার চেয়ারটি ঠিক আছে কিনা, আপনার পিসির পজিশনটা ঠিক আছে, কম্পিউটারের পজিশন বা আপনি যেটিতে কাজ করছেন সেই পজিশন গুলো ঠিক আছে কিনা, সেটি গুরুত্বপূর্ণ। যেমন এখানে একটি কমন ফর্মুলা আছে, 9 90 90 90 90 মানে হচ্ছে, যদি আমি বলি যে আপনার হিপ বা আপনার কুস্কি যে গিরাটি, সেটি হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে থাকবে। হাঁটুর যে গিরাটি আছে, সেখানেও বেন্ডিং থাকবে 90 ডিগ্রি। আবার একই সাথে আপনার যে এলবো, এলবো বলে আমরা, যে আমাদের কনুই যেটা, সেটাও থাকবে 90 ডিগ্রি। আপনার হাতের পজিশনটা থাকবে 90 ডিগ্রি। আপনি যদি হাতে পিসি ইউজ করেন, আপনি যদি বা কোনো আপনার যে কিবোর্ড আছে সেটি ইউজ করেন, মাউস ইউজ করেন, সেটি থাকবে হচ্ছে আপনার কনুইটা থাকবে 90 ডিগ্রি পজিশনে। আপনার কাঁধটি থাকবে হচ্ছে শরীরের সাথে মেশানো, এবং আপনার ব্যাক সাপোর্টেড। তার মানে হচ্ছে আমাদের মেরুদণ্ডটি কিন্তু একই রকম সোজা না। আমাদের মেরুদণ্ডটি যে পজিশনে বাঁকা, সেই পজিশনটা আমাকে মেনটেন করতে হবে। তার মানে হচ্ছে আমাদের চেয়ারটি থাকবে, আমার চেয়ারটির ধরনটা হতে হবে আমার মেরুদণ্ডের যে কার্ভেচার গুলো আছে, যে যে স্টাইলে বাঁকানো, সেই স্টাইলে বাঁকানো থাকতে হবে। অথবা যদি সেটা না থাকে, তাহলে আমাদের পিঠে আমরা একটা কুশন ইউজ করতে পারি মেরুদণ্ডের ওই কার্ভেচারটাকে কাভার করার জন্য। তার মানে এটা হচ্ছে ন্যাচারাল পজিশন। তো এই পজিশনটা যদি আমরা মেনটেন করতে পারি, আরেকটা কথা আছে যে আমার পজিশন থেকে আমার কম্পিউটার বা ল্যাপটপের আমার দূরত্বটি কত হবে, এটা বলে যে 1 আর্ম, মানে আপনার পূর্ণ হাত সোজা সামনে, সোজা করলে যে দূরত্ব থাকে, সেই দূরত্বটা মেনটেন করতে হবে। তার মানে হচ্ছে আপনার ঘাড়, আপনার মেরুদণ্ড এবং আপনার হাত সহ সমস্ত অঙ্গ কিন্তু একটা ন্যাচারাল পজিশনে থাকবে। এই পজিশন যদি মেনটেন করা যায়, এবং 1 ঘন্টা পর পর যদি আপনি পোশ্চার চেঞ্জটা করতে পারেন, অথবা মাঝে মাঝে দাঁড়াতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি এই দীর্ঘক্ষণ বসাজনিত যে কোমর ব্যথা আছে, সেটি থেকে কিন্তু আপনি কোনো রকমের ওষুধ ছাড়াই কিন্তু আপনি মুক্ত থাকতে পারেন। তারপরেও যদি ব্যথা থাকে, আপনি সাধারণ মানের ওষুধ খেতে পারেন, এবং ব্যাক স্ট্রেনথেনিং কিছু এক্সারসাইজ আছে,
এবং স্ট্রেচিং কিছু এক্সারসাইজ আছে, মাজা ব্যথার বিভিন্ন ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো করার মাধ্যমেও কিন্তু আসলে কোমর ব্যথা থেকে এই ধরনের মুক্ত থাকা সম্ভব। আর খুব তীব্র হলে অবশ্যই এবং দীর্ঘমেয়াদী হলে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, যে এটার বাইরেও অন্য কোনো কারণ আছে কিনা সেটি সার্চ করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আর যারা আসলে আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি তাদের জন্য স্যার খুব চমৎকার কিছু পরামর্শ দিলেন। আমরা সবসময় চাই আসলে ব্যথা থেকে দূরে থাকতে, চিকিৎসাটার থেকে প্রতিরোধটাই আমরা সবসময় পছন্দ করি এবং সেটাই শ্রেয়। তার কিভাবে আমরা কোমর ব্যথা থেকে দূরে থাকতে পারি সেই ব্যাপারে আমাদের খুব সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন, স্যারকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের একজন দর্শক লিয়াকত আলী তিনি প্রশ্ন করেছেন, স্যার কি ধরনের চেয়ার ব্যবহার করা যায়? স্যার সে ব্যাপারে যদি একটু বলে দিতেন আমাদের দর্শককে। হ্যাঁ, চেয়ারের ক্ষেত্রে আমি যেটি বললাম যে আপনার চেয়ারটির হাইট হবে এমন যে এটা বলে যে আপনার পাটি যেন ফ্লোর টাচ করে, পা ফ্লোর টাচ করবে, কিন্তু আপনার পুরা থাইটি থাকবে হচ্ছে চেয়ারের উপরে। মানে হাঁটুর হাঁটুর হয়তো হাঁটুর একটু আগে শেষ হবে, এবং আপনার কোমরটি থাকবে হচ্ছে ওই ন্যাচারাল পজিশন আমি যেটি বললাম, যে যেখানে আমাদের কার্ভেচার আছে কোমরের, যে আমাদের একটু বাঁকানো যে জায়গাটি আছে সেই পজিশনটা, অনেক বিভিন্ন চেয়ার দেখবেন যে এখানে এই পজিশনে একটু বাঁকানো থাকে, কোমরের পজিশন, ওই চেয়ার গুলো বেটার। আর যেসব চেয়ার হচ্ছে স্ট্রেট থাকে সেখানে আপনার এক্সট্রা একটা কুশন ইউজ করতে হবে। আর একই সাথে আপনার হ্যান্ড সাপোর্ট, যেটা যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা হ্যান্ড সাপোর্ট থাকে, দুই পাশে হাতল থাকে। সেই হাতলের পজিশনটা এমন হবে যে আপনি আপনার ডেস্কে হাত রাখার পরে আপনার কনুইটা যেন ওখানে একটা সাপোর্ট পায়, ন্যাচারালি একটা সাপোর্ট পায়। সেইভাবে আপনার হাতলটি ওই পজিশনে থাকতে হবে। সুতরাং আপনি যে উচ্চতার আছেন সেই উচ্চতার টাকে এমন ভাবে অ্যাডজাস্ট করবেন যেন আপনার পা ফ্লোর টাচ করে, আপনার নি বলি আমরা, যে আপনার হাঁটুটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আপনার কুস্কির যে আমরা হিপ জয়েন্ট বলি সেটি যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আপনার কাঁধের সাথে আমাদের যে আর্ম যেটা, সেটি যেন আহ, শরীরের সাথে লাগানো অবস্থায় থাকে, এবং কনুইটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এবং আপনার পিসির দূরত্বটা যেন একটু মেনটেন হয়। ঠিক এভাবে আপনি আপনার টেবিল এবং আপনার চেয়ারকে যদি আপনি পজিশন করে নেন, এটি হচ্ছে গুড আর্গোনমিক পজিশন বলে, যেটার মাধ্যমে একজন মানুষ তার কোমর ব্যথা থেকে মুক্ত থাকতে পারে। সুতরাং আমাদের দেখা যায় যে এভাবে আর্গোনমিকটাকে দেখে আসলে এই চেয়ার গুলো তৈরি করা হয় না সব সময়, যার কারণে এটার পজিশন আসলে বিভিন্ন রকমের হয়। কিন্তু উন্নত দেশগুলোতে কিন্তু এই আর্গোনমিক্সটা দেখেই কিন্তু আসলে এই জিনিসগুলো তৈরি করা হয়। তো আপনার অফিসে যদি সেটি না থাকে তাহলে আপনি সে ব্যবস্থা করতে পারেন। এটি সবসময় আপনার চেয়ারের নিচে যে চাকা থাকতে হবে সেটি সেটি জরুরি নয়। সেটি যদি আপনার ফিগারটি মুভ করা লাগে তখন আপনি নামিয়ে নেবেন, বাট সেটি না হলেও কিন্তু আমি যে পজিশন গুলো বললাম যে আপনি এভাবে যদি সেট করে নিতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনার এই কোমর ব্যথা থেকে আপনি দূরে থেকে আপনার কার্যক্রম চালিয়ে নিতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ দর্শক আপনাকে আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমি দেখতে পাচ্ছি আরো অনেক দর্শক আমাদের সাথে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, অপু মিয়া, শাহেদ জামান, এবং সবাই আসলে অনেক প্রশংসা করছেন আমাদের কমেন্ট সেকশনে। দর্শক কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে আপনাদের নাম, বয়স এবং সমস্যার কথা কিংবা প্রশ্নের কথা আমাদের জানাতে পারেন। স্যার একটি বিষয় জানতে ইচ্ছে করছে, আমাদের দেশের অনেক মহিলা একটা বয়সের পর কোমর ব্যথায় ভুগেন। স্যার আমরা যখন আসলে বাসায় কাজ করি বিভিন্ন ধরনের যখন স্যার গৃহস্থলীর কাজকর্ম করা হয় তখন একটা উঠ বসের ব্যাপার থাকে। সে কারণে হোক কিংবা যে কোনো কারণে হোক আসলে সাবধানতা অবলম্বন করা হয় না যথেষ্ট পরিমাণ। স্যার অনেকেই আসলে একটা সময় পরে কোমর ব্যথায় ভুগছেন। স্যার এই মহিলাদের ক্ষেত্রে এই কোমর ব্যথাটার কি কি কারণ থাকতে পারে এ ধরনের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কি করণীয়, স্যার চিকিৎসাটা কেমন সে ব্যাপারে একটু পরামর্শ জানতে চাচ্ছি স্যার। হ্যাঁ, ধন্যবাদ। মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশি মহিলাদের ক্ষেত্রে যারা আমাদের বিভিন্ন সাংসারিক বিভিন্ন কাজকর্ম করেন, বিশেষ করে গ্রামে সেটা দেখা যায় বেশি, অথবা শহরের ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের আমরা পিঁড়িতে বসে কাজ করেন। তো পিঁড়িতে বসে আসলে দীর্ঘক্ষণ কাজ করাটা আসলে এটা সঠিক শরীরে আর্গোনমিক্সটাকে সাপোর্ট করে না। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোমরের যে মাংসপেশি গুলো আছে এবং যে লিগামেন্টস গুলো আছে তার উপর অতিরিক্ত প্রেসার তৈরি করে, এবং আমাদের যে ওঠা বসা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা অথবা দীর্ঘক্ষণ বসে থাকা, আসলে দুটাই কিন্তু কোমর ব্যথার জন্য দায়ী।
সুতরাং আমরা বলবো যে আপনি এখন অনেক ধরনের সিস্টেম আসছে যে আপনি কিন্তু দাঁড়িয়ে অথবা বসে কিন্তু আপনি কাটাকাটি করতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের কোমর ব্যথা আছে তারা অবশ্যই ওই ধরনের পিঁড়িতে বসে কাজ না করে আপনি যদি একটা টেবিলের উপরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে এখন অনেক আসলে এইসব কাটাকুটির জন্য অনেক কিছুই আছে, সেগুলো আপনি ইউজ করতে পারলে সেটা সবচেয়ে ভালো হবে। তার মানে আমি বলবো যে আপনি হয় চেয়ারে বসে করবেন অথবা স্বল্প সময় দাঁড়িয়ে থেকে যদি কোনো কাজ করা যায় সেই কাজগুলো করবেন। দীর্ঘক্ষণ পিঁড়িতে বসে আপনি কাজ করবেন না। এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন যে যখন কোনো একটা ভারী জিনিস উঠাবেন তখন সেই ভারী জিনিস ওঠানোর ক্ষেত্রেও আসলে হঠাৎ করে আপনি একটু আপনি ইউজুয়াল কোনটাতে সেটি খেয়াল রাখা, আমরা বলি আনঅ্যাকিউস্টমড। আপনি হয়তো ইউজুয়ালি 5 কেজির ওজন সবসময় আপনি উঠান, সেটি যদি হঠাৎ করে 15 কেজি হয়ে যায় তাহলে কিন্তু আপনার হঠাৎ করে তীব্র কোমরে ব্যথা হওয়ার ঝুঁকি আছে। আবার অপ্রস্তুত ভাবে আপনি যদি সাবধানতার সাথে ধীরে ধীরে যদি না ওঠান তাহলেও কিন্তু সেক্ষেত্রে হঠাৎ করে কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা বলি যে পুশিং, পুলিং, টুইস্টিং এবং লিফটিং, এই ধরনের কিছু ফ্যাক্টর আছে। যে পুশিং, আমি হঠাৎ করে এমন ভাবে পুশ করলাম যে আমার প্রেশার পড়লো। আমি পুল করলাম এমন ভাবে যে পুলিং এর কারণে আমার কোমরের উপরে অতিরিক্ত প্রেশার পড়লো। অথবা ওয়েট লিফটিং এর ক্ষেত্রেও আমি যদি যথাযথ সতর্কতা অবলম্বন না করি এবং আমি ইউজার যে ওয়েট গুলো আমি লিফটিং করতে অভ্যস্ত তার চাইতে বেশি যদি হঠাৎ করে করি তাহলে দেখা যাবে যে আপনার এই ধরনের ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই বিষয়গুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, অথবা আপনার যদি করতে হয় সেটা সাবধানতার সাথে করতে হবে। তাহলে দেখা যাবে যে আপনি হয়তো এই ধরনের হঠাৎ তীব্র ব্যথা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন দর্শক ওয়াজিফা, তিনি প্রশ্ন করেছেন, গর্ভাবস্থায় কোমর ব্যথা হলে কি করণীয়? গর্ভাবস্থায় কোমরে ব্যথা এটি অনেক ক্ষেত্রে আমরা পাই যে বিশেষ করে যারা একটু ওবেজ থাকে অথবা যারা দেখা যাচ্ছে যে ঠিকভাবে আগে থেকে মুভমেন্টে অভ্যস্ত না, বেশি সময় সিডেন্টারি লাইফ স্টাইলে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে। তো সেই ব্যথার ক্ষেত্রে আমরা বলবো যে আপনি এমন কোনো পজিশনে সবসময় থাকবেন না যে পজিশনের ক্ষেত্রে আপনার কোমরে ব্যথা হতে পারে। শুধু গর্ভাবস্থায় না, অনেক সময় ওবেজ যারা থাকে তার মানে শরীরের যখন একটু ওজন বেড়ে যায় তখন কিন্তু আমাদের মেরুদণ্ডের উপর প্রেশার পড়ে, সেই প্রেশারটার কারণেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। তো গর্ভাবস্থায় যদি ব্যথা হয় আমরা বলি যে গর্ভাবস্থায় আপনি একটু ফিজিক্যাল মানে নন ফার্মাকোলজিক্যাল মেজার গুলো নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আহ, যে আপনি যে পজিশনে গেলে আপনার ব্যথাগুলো বাড়ে ওই পজিশনটা আপনি অ্যাভয়েড করবেন। এবং নিউট্রাল পজিশন, যে পজিশনে আপনার কোমরের উপর প্রেসার পড়বে না সেই পজিশনে আপনি বসা বা শুয়ে থাকা, সেই জায়গাগুলো টুইস্টিং, অনেক সময় দেখা যায় অনেকে শুয়ে থাকে টুইস্টিং অবস্থায় থাকে অথবা উপর হয়ে শুয়ে থাকে। তো এই পজিশন গুলো কিন্তু অনেক সময় আমাদের বা কোমর ব্যথার জন্য দায়ী থাকে। অবভিয়াসলি যদিও ওয়েট বেশি থাকে ওই সময় একটু ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা গরম সেক দেয়া সেটি করতে পারি, অথবা ব্যথা থাকলে সেক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা খেতে পারি। এবং ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হয় যে আপনি কোন ট্রাইমেস্টারে আছেন, কোন পজিশনে আছেন, সেক্ষেত্রে ব্যথার ওষুধ দেওয়াটা আপনার জন্য ঠিক হবে কিনা এটা কিন্তু একটা সিদ্ধান্তের বিষয়। এবং অল্প মাত্রার ব্যথা আপনি বাসায় বসেই সেটি সমাধান করতে পারবেন। তবে যদি বেশি মাত্রার ব্যথা হয় অবশ্যই আমরা বলবো যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে আসল কারণটা, আপনি হয়তো প্রেগনেন্সিতে আছেন আপনি মনে করতেছেন এটার জন্য হচ্ছে, সবসময় সেটার কারণে নাও হতে পারে। এই জন্য যখন নর্মাল আপনি মিজাজ নিয়ে আপনার কাজ হবে না তখন অবশ্যই একজন চিকিৎসকের মাধ্যমে আপনার সমাধান করা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দর্শককে আপনার প্রশ্নের জন্য স্যার। আরেকজন দর্শক এমডি আবুল করিম, তিনি লিখেছেন, আমার কোমরের ডান সাইডে ব্যথা, এবং এই ব্যথা আবার কোমর থেকে মেরুদণ্ডে যায়, এটার কারণ কি? কোমরে যখন ব্যথা হয় আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। যে প্রথমত হচ্ছে যে উনি ওনার এরিয়া উনি বলেছেন যে ওনার কোমরে এবং মেরুদণ্ডে ব্যথা। আম, এবং আমাদের ডিউরেশনটা একটা ফ্যাক্টর, যে আপনার কতদিন ধরে ব্যথা। তারপরে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আপনার আম, ঘুম থেকে উঠলে আপনি কি অ্যাক্টিভিটিজে এটা বাড়ে নাকি আপনি রেস্টের পরে বাড়ে। যেমন কিছু ব্যথা আছে আমরা বলি যে মেকানিক্যাল পেইন, যেটা আমি বললাম যে এই ব্যথাগুলো সাধারণত দেখা যায় যে আমরা যখন কাজের ভিতরে থাকি, আমরা যখন বেন্ড করি, সামনের দিকে ঝুঁকি, সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা বেড়ে যায়, হাঁটাচলার ভিতরে ব্যথা বেড়ে যায়। সেই ব্যথাগুলো এক ধরনের ব্যথা। আবার কিছু ব্যথা আছে যেটি বলে বাতজনিত কোমর ব্যথা, সেই ব্যথাগুলো সাধারণত দেখা যায়
কাজের মধ্যে ব্যথাটা কম থাকে, আর রাতে বা সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা যায় যে কোমরটা একেবারে জাম হয়ে আছে। এম, এবং সেটি আধা ঘন্টার বেশি সেটা থাকতেছে। তো সেরকম যদি ব্যথা হয় তাহলে আমি বুঝবো যে সেটি হচ্ছে বাতজনিত ব্যথা। সুতরাং আপনার ব্যথাটি যদি এমন হয় যে আপনি যখন অ্যাক্টিভিটিজ এর মধ্যে থাকেন আপনি বুঝেন না, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার ব্যথাটা তীব্র মনে হয়, আবার হাঁটা চলার মধ্যে আবার কমে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার একটা বাতজনিত ব্যথা। আর যদি মনে হয় যে আপনার কাজের মধ্যে থেকে আপনার বাড়তেছে, তাহলে আমি বলবো যে এটি মেকানিক্যাল পেইন, এবং সেক্ষেত্রে আপনার হয়তো সাধারণ মানের পেইন কিলার, বিভিন্ন ধরনের ওষুধ এবং মাসেল রিল্যাক্সেন্ট জাতীয় ওষুধ, এগুলো খেলে হয়তো আপনার উপকার হতে পারে। তবে যদি আপনার এই ব্যথাটি যদি 1.5 মাসের বেশি হয়, 6 থেকে 8 সপ্তাহ বেশি হয়, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আপনার কোমর ব্যথার আসল কারণটি নির্ণয় করার মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আমাদের আলোচনার শুরুতে জেনেছি যে কোমর ব্যথার অনেক কারণ থাকতে পারে, এবং অনেক ক্ষেত্রে আসলে কিছু জটিল কারণও থাকে। স্যার, আমরা তো আসলে আমাদের দেশের মানুষজন অধিকাংশ ক্ষেত্রে আমরা চিকিৎসকের কাছে অনেক দেরিতে যাই, যে কোনো সমস্যা নেই হোক। স্যার, কোমর ব্যথা নিয়ে স্যার অনেকেই হয়তো ঘরে বসে থাকেন, ঘরে বসে হয়তো পেন কিলার খাচ্ছেন, স্যার একটু দেরিতে চিকিৎসকের কাছে যাচ্ছেন। স্যার, সেক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে? অর্থাৎ আমি জানতে চাচ্ছি স্যার, প্রয়োজন মতো কিংবা সময় মতো চিকিৎসকের কাছে না যাওয়া কিংবা চিকিৎসকের পরামর্শ না মেনে চলার কুফলগুলো কি কি স্যার? ঠিক সেই ব্যাপারে একটু যদি জানাতেন। ধন্যবাদ, এটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটি একটি কমন সমস্যা যে আমরা ওষুধ চাইলেই ওষুধ পেয়ে যাই। এবং আমাদের দেশে যে পরিমাণ ফার্মেসি আছে, আসলে বিশ্বের কোথাও এরকম অলিতে গলিতে ফার্মেসি নাই এবং ওষুধ চাইলেই পাওয়া যায়। এটি আমাদের অনেক ক্ষতির কারণ হচ্ছে। আমরা অনেক সময় ডায়াগনস্টিক ডিলে বলি, যে একটা রোগ নির্ণয় দেরি হয়ে যাচ্ছে, কারণ আপনি ব্যথানাশক ওষুধ খাওয়ার মাধ্যমে ব্যথাটি কমে থাকতেছে, যার কারণে হয়তো ডাক্তারের কাছে যেতে দেরি হয়ে যাচ্ছে। এটি একটি দিক। দ্বিতীয়টাই হচ্ছে যে ওষুধের অনেক সাইড ইফেক্ট আছে। যেমন আমরা পেইন কিলার, বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ যদি আমরা আমাদের শরীরের লিভার, কিডনি বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের কি অবস্থা আছে সেটি যদি না জেনে এই ওষুধগুলো খাই, তাহলে দেখা যায় দীর্ঘমেয়াদী আমাদের কিডনি রোগ থেকে শুরু করে নানা রকমের জটিলতা তৈরি হতে পারে। তো সেটি আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা বলবো যে আপনি না বুঝে না জেনে আসলে আন্দাজের উপরে ওষুধ খাওয়া ঠিক হবে না। আপনি হয়তো 1-2 ডোজ খেতে পারেন, সাময়িকভাবে আপনি খেতে পারেন, বাট আপনার ব্যথাটা যদি থেকে যায় তাহলে অবশ্যই, বা মাত্রা যদি বেশি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আমি একটি কথা বলি যে মনে করেন যে আপনার কোমরে ব্যথার কারণ হচ্ছে যক্ষা। এখন এই যক্ষার ওষুধ না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার ওই বিষয়টা সমাধান হবে না। তাহলে আহ সেটি তো খুবই গুরুত্বপূর্ণ। আবার যদি আপনি ওষুধ খান ঠিকভাবে তাহলে কিন্তু আপনার ব্যথা পুরোপুরি চলে যাবে, আপনার ওখানে যে ডিস্ট্রাকটিভ বা হাড়ের যে সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আবার আমি একটি মারাত্মক কারণ বলেছি যে ক্যান্সার। তো সেই ক্যান্সার আপনার যদি আগে থেকে দেখা যায় যে কোথাও কোনো ক্যান্সারের হিস্ট্রি ছিল, আপনার হয়তো প্রোস্টেটে ক্যান্সার অথবা আপনার ফুসফুসে ক্যান্সার ছিল, হয়তো ট্রিটমেন্টে আপনি ভালো আছেন, কিন্তু দেখা গেল যে এইসব রোগীদের ক্ষেত্রে কোমরে ব্যথা হঠাৎ করে শুরু হলে তাহলে বুঝতে হবে যে এটি আবার ছড়িয়ে পড়লো কিনা। তার মানে হচ্ছে দ্রুত আপনার ডাক্তারের, ক্যান্সারের যদি ইতিহাস থাকে, আগে যদি টিউবারকুলোসিস বা যক্ষ্মার কোনো ইতিহাস থাকে, আবার আগে থেকে যদি কোনো ইমিউনো কম্প্রোমাইজ ড্রাগ বা ইমিউনো সাপ্রেসিভ কোনো ড্রাগ, আমরা বলি যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, এই ধরনের কোনো ওষুধের উপরে যদি আপনি থাকেন এবং কোনো আঘাতের যদি ইতিহাস থাকে, তাহলে যদি আপনি সাথে সাথে চিকিৎসকের পরামর্শ না নেন, আপনার রোগটি যদি নির্ণয় না হয়, তাহলে ওই রোগের কারণে কিন্তু আপনার জীবনে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং আমরা বলবো যে আমি মারাত্মক কোমর ব্যথার কিছু লক্ষণ আমি বলেছি আগেই, যে এই ধরনের লক্ষণগুলো থাকলে মারাত্মক ধরনের কোমর ব্যথা আমরা হিসেবে মনে করতে হবে। তো সেই ধরনের যদি থাকে তাহলে অবশ্যই আপনি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের দর্শক লিয়াকত আলী যিনি প্রশ্ন করেছিলেন, তিনি স্যার ধন্যবাদ দিয়েছেন, লিখেছেন, থ্যাংকস স্যার, আমার কোমরের প্রবলেম ছিল, চেয়ার অনেকদিন ব্যবহার করার কারণে আপনার কাছ থেকে সঠিক অ্যান্সার পেলাম। স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শককে আপনার সুন্দর মন্তব্যের জন্য। আহ আমরা স্যার আমাদের আলোচনার শেষ পর্যায়ে, শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে স্যার কিছু কি বলতে চান? ধন্যবাদ। ধন্যবাদ। আমি শেষ পর্যায়ে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আজকের যে প্রোগ্রামটি যাদের মাধ্যমে হচ্ছে, বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি,
তো রিউমাটোলজি একটি নতুন সাবজেক্ট, এবং এই সাবজেক্ট হচ্ছে বিভিন্ন ধরনের বাতরোগ নিয়ে কাজ করে। তো কোমরে ব্যথার একটা অন্যতম কারণ হচ্ছে বাতরোগ, যেটাকে আমরা বলি যে স্পন্ডোলাইথাইটিস থেকে শুরু করে আরো অনেক ধরনের বাতরোগের কারণে কোমর ব্যথা হতে পারে। তো সেই বাতরোগটা চেনার হচ্ছে তিনটি উপায়। সেটি হচ্ছে যে আপনি আপনার মেরুদণ্ডের ব্যথাটি বা কোমরের ব্যথাটি দেখা যাবে যে সকালে ঘুম থেকে উঠলে সবচাইতে বেশি থাকবে, কাজের মধ্যে কমে যাবে। তারপরে হচ্ছে আপনার অন্যান্য গিরায়ও ব্যথা থাকতে পারে, এবং এটার পাশাপাশি আপনার শরীরের অধিক মাত্রায় দুর্বলতা, অবসাদ, এই জিনিসগুলো থাকতে পারে। তো এই ধরনের কারণ যদি থাকে, তাহলে অবশ্যই রিউমাটোলজিস্টের সাথে আপনি যোগাযোগ করবেন। কারণ হচ্ছে যদি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আপনার যদি হয়, তাহলে সেই অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এমন একটি রোগ যেখানে আপনার এক মেরুদণ্ডের হাড়ের সাথে আরেকটি হাড়ের একটা সংযোগ স্থাপন হয়ে যায়, এবং একটা সময় গিয়ে দেখা যায় মানুষের মেরুদণ্ড বাঁশের মতো সোজা হয়ে যায়, তারপরে সে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। সুতরাং একজন রিউমাটোলজিস্ট হিসেবে আমি অন্তত আপনাদেরকে পরামর্শ দিতে চাই যে বাতজনিত কোমর ব্যথা যদি আপনার হয়ে থাকে, আমি যে লক্ষণটি বললাম, আপনারা অবশ্যই নিকটস্থ একজন রিউমাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি আসলে এই বিষয়ে সচেতন করার জন্যই আসলে এই ধরনের প্রচারণাগুলো চালাতে চাই, মানুষকে সচেতন করতে চাই। কারণ এটিও হচ্ছে মানুষ পঙ্গুত্ব বরণ করার একটা অন্যতম কারণ। সুতরাং আমি সবশেষে বলবো যে আসলে যে কোনো রোগ যদি আপনি শুরুতে ধরতে পারেন, আপনার চিকিৎসাটা সহজ। আর যে রোগগুলো ধরতে দেরি হয়ে যায়, সেই রোগের চিকিৎসা আসলে কঠিন। কারণ একবার যদি ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজ থেকে ফেরানো আসলে কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং আপনারা সময় মতো যথাযথ চিকিৎসকের কাছে গিয়ে আপনার রোগটি নির্ণয় করবেন এবং যথাযথভাবে চিকিৎসা নেবেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে, আপনি কর্মক্ষেত্রে ভালো থাকতে পারবেন এবং দেশের জন্য সেবা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব চমৎকার কিছু কথা বলেছেন। আর স্যার, আজ আমরা আমাদের পুরো আলোচনা থেকে অনেক কিছু শিখেছি, অনেক তথ্য পরামর্শ আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরেছি। স্যার, আজকের এই আয়োজনটি সফল হয়েছে স্যার, আপনার জন্য আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাই। এবং আমার দর্শক এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, যারা প্রশ্ন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক দেখছিলেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের 93তম পর্ব। আমরা কথা বলেছি কোমর ব্যথার কারণ এবং প্রতিকার নিয়ে। দর্শক, আশা রাখছি আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, এবং যার প্রতিটি কথা আপনাদের কাজে আসবে। আমাদের আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসিট। মিডিয়া পার্টনার রাজ টিভি, এবং সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। আর সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমাদের এই আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.